আজকালের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। আলোচনায় শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের অভিযোগ, অতীত কর্মকাণ্ডের জন্য আইনি ব্যবস্থার সুযোগ রয়েছে দাবি আইনজীবীর। উত্তাল জুলাইয়ের 24 তারিখ ছিল ঘোর অমানিসার আন্দোলন দমনে জাতিসংঘের লোগো সংবলিত যান ব্যবহারে তুমুল আলোচনা। সরকার নয়, স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট বন্ধের দাবি। মিরপুরে পানির সংকটের নেপথ্যে ওয়াসার পাম্পে চাবির কারসাজির অভিযোগ। সুযোগ কাজে লাগিয়ে গাড়িতে সরবরাহ করে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। দুর্ভোগে বাসিন্দারা। বাংলাদেশ সহ 60টি দেশের ওপর 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে অতিরিক্ত চাপ ট্রাম্পের। প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল ভারত, বিভিন্ন শহরে বিক্ষোভ। পদক্ষেপ না নিলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সীমাবদ্ধ থাকবে না আন্দোলন, হুঁশিয়ারি ককরোচ পার্টির। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। আজকালের মধ্যেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোনালাপের অভিযোগ ওঠার কারণে হয়তো তাকে সরে দাঁড়াতে হতে পারে, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক। আর পদত্যাগের পর তাকে অতীত কর্মকাণ্ডের জন্য আইনের আওতায় আনার সুযোগ রয়েছে বলে মনে করেন আইনজীবী। বুলবুল রেজার রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকারের আমলেও এনসিপি, জামায়াত সহ বিভিন্ন মহল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে পরিবর্তন আনার জন্য ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করা হয়, চলে আন্দোলনও। কিন্তু সাংবিধানিক সংকট দেখা দেওয়ার শঙ্কায় সেবার উতরে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপি সরকার গঠনের পর তার হাতেই শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। কিন্তু বুধবার নতুন করে সামনে আসে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, জানিয়ে এরই মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন সরকারের 2 মন্ত্রী প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। তবে শেষ পর্যন্ত পদ হারাতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর তা সত্যি হলে এর পেছনের কারণ কি, এমন প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। বঙ্গভবন সহ একাধিক সূত্র জানিয়েছে দ্রুতই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোনালাপের অভিযোগ ওঠার পর বিষয়টি আরও পাকাপোক্ত হয়েছে। শুধু ওই ফোনালাপই কারণ, নাকি বিষয়টি আরও জটিল? রাজনৈতিক বিশ্লেষক বলছেন, ফোনালাপের বিষয়টি যদি সত্য হয় তাহলে এটি হতে পারে পদত্যাগের অন্যতম কারণ। স্থায়ীভাবে এটার ফলে প্রেসিডেন্টের প্রতি তো সরকারের ক্ষুব্ধ হওয়াটাই যথেষ্ট যুক্তিসঙ্গত আর কি। সম্ভবত এটাই প্রধান কারণ আমার কাছে মনে হয়। কারণ এই মুহূর্তে প্রেসিডেন্টকে সরাইয়া দেওয়ার মতো ওই রকম বাস্তব পরিস্থিতি তো তৈরি হয় নাই। সে তো ভালোই সার্ভিস দিচ্ছিল সরকারকে আর কি। তা আমার মনে হচ্ছে যে এটাই হয়তো সম্ভাব্য কারণ আর কি। আরেকটা হতে পারতো যে বিএনপি তাকে সরাই দিতে চাচ্ছে, মানে সরকার তাকে চাচ্ছে, কিন্তু সরকার তো সরাইলে এটা আরও আগেই সরাইতে পারত। আইনজীবী বলছেন, পদত্যাগের পর অতীত কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। এই রাষ্ট্রপতি দুদকে থাকা অবস্থায় অনেক সংবাদ এসেছে, সমস্ত হোয়াইট কালারের অলিগারদের উনি ক্লিন ইমেজের সার্টিফিকেট দিয়েছেন। ওনার ঘুষ বাণিজ্যের কথা সর্বমহলে প্রকাশিত। তো সুতরাং আমি মনে করি ওনার পদত্যাগের পরপরই, যেহেতু রাষ্ট্রপতি থাকা অবস্থায় কিছু করা যাবে না, সংবিধানে একটা সুরক্ষা আছে, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পরপরই ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকে এই পদের মেয়াদ 5 বছর। পদটি শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের দিনলিপির খবর। 24-এর উত্তাল জুলাইয়ের 24 তারিখও ছিল ঘোর অমানিসায় ঘেরা। 5 দিন নিখোঁজ থাকার পর এই দিনে চোখ বাঁধা অবস্থায় সন্ধান মেলে তৎকালীন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কের। টানা 3 দিন নির্বাহী আদেশে দেওয়া ছুটির পর খোলা হয় অফিস, বাড়ানো হয় কারফিউ শিথিলের সময়ও। এদিন আন্দোলন দমনে জাতিসংঘের লোগো সংবলিত যান ব্যবহার নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। আর ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনায়েদ আহমেদ পলক বলেন, ইন্টারনেট নিজে নিজেই বন্ধ হয়ে গেছে। কেমন ছিল রক্তাক্ত জুলাইয়ের 24 তারিখ, জানবো হাসান মলির প্রতিবেদনে। উত্তপ্ত জুলাই, বাতাসে মিশে থাকা লাশের তীব্র গন্ধ আর বারুদের ঝাঁঝালো হুঙ্কারে তপ্ত দেশের মাটি। হামলা, মামলা, গুম, নির্যাতন ছাড়িয়েছিল সব সীমা। সব আর্তনাদ উপেক্ষা করে শেখ হাসিনা সরকার তখনও ছড়িয়ে চলেছে আতঙ্ক। রক্তাক্ত জুলাইয়ের 24 তারিখ আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝরে যায় ছোট্ট শিশু রিয়াগোপ সহ আরও অনেক প্রাণ। 16 জুলাই থেকে জুলাইয়ের এই দিন পর্যন্ত নিহত হন 2 শতাধিক। বহির্বিশ্বের দৃষ্টি সরাতে তৎপর হয়েছিল সরকার। 5 দিন নিখোঁজের পর 2 সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের খোঁজ মেলে 24 জুলাই। তারা জানান, অজ্ঞাত কয়েকজন তাদের চোখ বেঁধে তুলে নিয়ে আন্দোলন শেষ করার ঘোষণা দিতে নির্যাতন চালিয়েছিল। হাত বেঁধে, চোখ বেঁধে, জমটুমি পরায় নিয়ে যায়, নিয়ে ওইখানে ঝুলায় মারধর করে। তারপরে প্রায় 4 ঘন্টা আমাকে ঝুলায়, নিচে নামায়, মারে। তাদের উদ্দেশ্যটা ছিল নেতৃত্বকে আন্দোলন থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা, যাতে করে আন্দোলনটাকে দমানো যায়। কিন্তু ফরচুনেটলি এই আন্দোলনে তখন স্বতঃস্ফূর্তভাবে অনেকেই এগিয়ে আসে সামনে, অনেকেই তখন লিড দেয়, ফলে তাদের এই পরিকল্পনাটা সফল হয় না। এদিনও তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা রাষ্ট্রীয় সম্পদ নষ্টের দায় চাপিয়েছিলেন ছাত্র জনতার উপর। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে। এত কিছুর মধ্যেও রাজপথ দখলে রাখে ছাত্র জনতা। পুলিশের সাথে আমাদের দাওয়া পাল্টা দেওয়ার একটা পর্যায়ে পুলিশ পিছু হটে। আমাদের দৃঢ় অবস্থানের কারণে পুলিশ আচমকা আপনার চাইনিজ রাইফেলের বুলেট গুলি করা শুরু করার মধ্যেই এর কিছুক্ষণের মধ্যেই আমি গুলিবিদ্ধ হই এবং আমাদের বেশ কয়েকজন ভাই এখানে মারা যায়। অত্যাচার, নির্যাতন, নিপীড়নে মানুষের যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন মানুষ কিন্তু ব্যাকফায়ার করে। ব্যাকফায়ারটা করেছিল এখানে সর্বশ্রেণীর মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন। এদিন জাতিসংঘের লোগো সংবলিত যান ব্যবহার নিয়ে জাতিসংঘ উদ্বেগ জানালে আওয়ামী লীগের মুখপাত্র হাসান মাহমুদ বলেন, জাতিসংঘের লোগো ভুলে মোছা হয়নি। আর ইন্টারনেট বন্ধের বিষয়ে জানতে চাইলে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। উত্তাল জুলাইয়ের এই সময়টাতে প্রথম সারির সমন্বয়কদের গুম এবং নির্যাতন করে আন্দোলন স্তীমিত করার সব চেষ্টাই করে শেখ হাসিনা সরকার। কিন্তু রাজপথে বুলেট উপেক্ষা করে নানা শ্রেণী পেশার মানুষের ইস্পাতদৃঢ় অবস্থান বদলে দেয় পুরো আন্দোলনের গতিপথ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব বাণিজ্যে আবারও বড় ধাক্কা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে বাংলাদেশ সহ 60টি বাণিজ্যে অংশীদারের পণ্যে 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে নেওয়া এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া প্রায় সব পণ্যই নতুন শুল্কের আওতায় আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার থেকে 60টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর করছে। নতুন এই শুল্ক হার হবে 10% এবং 12.5%। ওয়াশিংটনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি, তাই 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এশিয়ায় বড় রপ্তানিকারক দেশগুলোর বেশিরভাগই নতুন শুল্কের আওতায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার পণ্যে 10% শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে চীন, তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও নতুন শুল্ক কার্যকর হবে, যদিও দেশভেদে এই হার ভিন্ন। তাই বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ চেইনে নতুন করে চাপ তৈরির শঙ্কা বিশ্লেষকদের। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র। নতুন 10% শুল্কের কারণে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা কিছুটা কঠিন হতে পারে। তবে চীনের মতো কয়েকটি প্রতিদ্বন্দ্বী দেশের উপর 12.5% শুল্ক আরোপ হওয়ায় কিছু ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক সুবিধাও পেতে পারে। তবুও অতিরিক্ত শুল্কের চাপ শেষ পর্যন্ত রপ্তানি পণ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।
তবে সব পণ্য এই শুল্কের আওতায় আসছে না। তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য এবং আগে থেকেই জাতীয় নিরাপত্তাজনিত শুল্কে থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা ও গাড়ির মতো পণ্য ছাড় পাচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে এই পদক্ষেপ মানবাধিকার সুরক্ষা, জোরপূর্বক শ্রম নিরুৎসাহিত করা এবং যুক্তরাষ্ট্রের উৎপাদকদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করবে। তবে অর্থনীতিবিদদের সতর্ক বার্তা, এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে নতুন অনিশ্চয়তা এবং এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতির দেশগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। একদিকে মূল্যস্ফীতির ভোঁদর, অন্যদিকে মজুরি বৃদ্ধির কচ্ছপ গতি। এই দুয়ের হিসাব বলছে টানা 53 মাস ধরে মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিতে পারেনি মজুরি হার, অর্থাৎ ব্যয় বিবেচনায় কমছে আয়। এমন বাস্তবতায় সংসারের ঘানি টানতে নিরাবিশ্বাস ওঠা মানুষকে স্বস্তি দিতে স্বল্প, মধ্য, দীর্ঘ 3 মেয়াদে কার্যকর পরিকল্পনা সাজানোর উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। সামাজিক সুরক্ষা খাতায় বরাদ্দ যেন অপচয় না হয়, সেদিকেও বাড়তি নজরদারির পরামর্শ তাদের। মঞ্জুর রহমানের ছবিতে অন্তরা সেনের রিপোর্ট। 1000 টাকা সম্ভব না বাজার সব কমপ্লিট করা। 2000 টাকা নিলে এখন বর্তমানে বাজার করা সম্ভব না। ডেলি আপনার এই জিনিসের দাম বাড়ছে। এক সময় 1000 টাকার কেনা পণ্যে বাজারের থলেটা ছিল বেশ ভারী। এখন সেই একই টাকায় বাজারের ব্যাগ তো ভরেই না ন্যূনতম চাহিদা মেটাতে, বরং মাথায় জমে আরো কিছু হিসাব। কোনটা কিনবেন, কোনটা বাদ দেবেন, আর তা মেলাতেই কেটে যাচ্ছে সাধারণ মানুষের প্রতিদিনের জীবন। ডাল অনেক দাম, কিন্তু তেলের দাম অনেক। শুধু আলু আর পেঁয়াজ খেয়ে তো আর মানুষ বাঁচতে পারে না। বর্তমানে 1000 টাকা বাজার করলে ব্যাগের তলায় পড়ে থাকে। 1000 টাকা বাজার করলে ব্যাগ ভর্তি লোড করে নেওয়া যেত, হয়তো 250-100 টাকা পকেটও থাকতো, কিন্তু এখন আর সেটা নেই। পরিসংখ্যান বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়ছে না মানুষের উপার্জন। মজুরি বৃদ্ধির যে হিসাব দেয় বিবিএস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদা মেটাতে গিয়ে তা উড়ে যায় কর্পূরের মতো। আজকের যেই রেট, কালকে এই রেট নেই, বাড়তি হিসাবের সাথে টাকার সাথে হিসাবের আমরা বাজার ঠিক মতো করতে পারি না। কোনটা যে পালাই, কোনটা কিনবো, কোনটা সস্তা ওটা কিনতে যাই, তারপরে কুলাইতে পারছি না। 6-7 বছর আগে যা ছিল, এই 6-7 বছর পরে দেখা যাচ্ছে যে সেই তুলনায়, জিনিসপত্রের তুলনায় কিন্তু বেতন সেইভাবে সাধারণ লোকের বাড়ে নাই। অর্থনীতির অভিধানে মূল্যস্ফীতি শুধুমাত্র একটি পরিভাষা হলেও সাধারণ মানুষের কাছে এর আরেক নাম সংসারের হিসাব না মেলা। বাজারে যাওয়ার আগে যে বাজেট নিয়ে বের হচ্ছেন তারা, বাজার থেকে ফিরে এসে সেই বাজেট আর বাস্তবতার মাঝে থেকে যাচ্ছে বিস্তর ব্যবধান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য, 2022 সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল 5.86%। তখন মজুরি বৃদ্ধির হার ছিল 5.92%। এরপর চলতি বছরের জুন পর্যন্ত কোনো মাসেই মূল্যস্ফীতির হারকে ছুঁতে পারেনি মজুরি হার, অর্থাৎ 53 মাস ধরে কমেছে মানুষের প্রকৃত আয়। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির চাপে পড়া মানুষের আয়ের পথ প্রশস্ত করতে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহ প্রয়োজন টেকসই অবকাঠামো উন্নয়ন। সরকারের পক্ষ থেকে তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগকে আরো গতিশীল করবার জন্য চেষ্টা করছে। বাজেটেও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। চ্যালেঞ্জ রয়ে গেছে তো আবার কাঠামোগত জায়গাগুলো, অবকাঠামোগত সুবিধাগুলো দিতে না পারলে এই পরিস্থিতি মোকাবেলাটা তাদের জন্য সামনের দিনে কঠিন হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়িয়ে প্রকৃত অভাবী মানুষের কাছে ভর্তুকি মূল্যে পণ্য সেবা পৌঁছে দেওয়ার পরামর্শ তাদের। কৃষির যে প্রণোদনা কাঠামো, ওইটাকে যদি আমরা ওই প্রকৃত কৃষকদের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমার যে সরবরাহের জায়গাটা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য, ওইটার ক্ষেত্রে তখন ইতিবাচক ভূমিকা রাখবে। মূল্যস্ফীতির বিপরীতে মজুরির কচ্ছপ গতি। এমন বাস্তবতায় বাজারসহ নিত্যপণ্যের চাহিদা মেটানোর সরবরাহ ব্যবস্থাপনায় যেন কোনোভাবেই না পড়ে সিন্ডিকেটের থাবা, সেদিকে কঠোর নজরদারির তাগিদ বিশ্লেষক থেকে সাধারণ মানুষ সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ওয়াসার চাবির খেলায় পানির সংকটে ভুগছেন মিরপুর 11.5 বি ব্লকের বাসিন্দারা। জানা গেছে, ওয়াসার একটি পাম্পে নতুন করে চাবি বসানোর পর পানি পাচ্ছেন এলাকাবাসী। রহস্য ঘেরা সেই চাবির খোঁজে এবার সময় সংবাদ। অনুসন্ধানে জানা গেছে, চাবির কারসাজিতে 1 মাস বন্ধ ছিল ওয়াসার পানি সরবরাহ। শুধু মিরপুর নয়, এমন অনেক এলাকায় চাবির সংকটকে কাজে লাগিয়ে ওয়াসার গাড়িতে কর্মচারীরা হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন।
সবসময় পানি আছে। চাবিটা বসানোর আগে আমরা নিয়মিত পানি পেতাম। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। প্রবাদটি এখন প্রাসঙ্গিক মিরপুরের 11.5 নম্বরের বি ব্লক এলাকায়। কল খুললেই শুধু বাতাস, পানি নেই দিনের পর দিন। 1 মাসেরও বেশি সময় ধরে এমন দুর্ভোগে দিন কাটছে শত শত পরিবারের। এদিকে সংকটকে কাজে লাগিয়ে পানির গাড়ির রমরমা বাণিজ্য ওয়াসার। গেল জুন মাসে জোন 10-এ এই গাড়ির চাহিদা ছিল প্রায় 3000, যার 95%ই সরবরাহ করেছে ওয়াসা। আর জোন 4 থেকে সরবরাহ করা হয়েছে 1000-এর বেশি। অভিযোগ আছে এসব গাড়ি থেকে নেওয়া হয়েছে নির্ধারিত টাকার চেয়ে কয়েক গুণ বেশি। 600 টাকার পানি 800 টাকা নিতেছে, ড্রাইভাররা আইসা আবার বকশিস চাচ্ছে। তবে পানি সংকটের কারণ হিসাবে স্থানীয়রা বলছেন তৈয়বা মসজিদ সংলগ্ন ওয়াসার পাম্পে চাবি বসানোর পর থেকেই পানি সরবরাহ বন্ধ। নিজেদের অর্থায়নেই বসানো পাম্প থেকেই পাশের একটি পাম্পে নিয়মিত পানি সরবরাহ করা হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। 1 মাস যাবৎ আমরা পানি পাচ্ছি না এই এলাকার মানুষ। রাস্তাঘাটে দেখা যাচ্ছে একটু বৃষ্টি হলে হাঁটু পানি হয়ে যাচ্ছে, অথচ বাসা বাড়িতে খাওয়ার পানি নাই। তাদেরকে যখনই আমরা নক করি পানি নাই, অথচ আমরা দেখতেছি ক্যাম্পে সবসময় পানি আছে। চাবিটা বসানোর আগে আমরা নিয়মিত পানি পেতাম, এখন চাবিটা বসানোর পর থেকে আর পানি পাই না। অভিযোগের সত্যতা যাচাইয়ে সময় সংবাদ উপস্থিত হয় চাবির উৎসে। কথা হয় সংশ্লিষ্ট পাম্প অপারেটরের সঙ্গেও। দায় স্বীকার করে তিনি বলেন, চাবি বসানোর সময় কেন আপত্তি তোলা হলো না। যখন চাবি বসেছে তখন তারা বিদ্যুৎ দিতে পারলো না, তখন তো তারা বিদ্যুৎ দেয়। এই চাবিটার কারণে হচ্ছে গিয়ে ওই সময়টা ভাগ হয়ে 3 ঘন্টা। এদিকে ওয়াসার জোন 10-এর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, পাম্পের চাবি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসী যদি আমার কাছে সেটা আসে বা আমাকে টেলিফোনও করে কোন চাবিটা কি করতে হবে আমি এটা করে দেব। সময় সংবাদ রিপোর্ট করতে যাওয়ার পরদিন থেকেই স্বাভাবিক হয় মিরপুর 11.5-এর বি ব্লকের পানি সরবরাহ। তাহলে কি এতদিন চাবি রহস্যেই বন্ধ ছিল পানি? যেদিন আসছেন ওই দিন রাত্রে থেকে মোটামুটি অল্প অল্প সমাধান হয়ে গেছে, পরের দিন সকাল থেকে টোটালি পানির সমস্যা সমাধান হয়ে গেছে। তবে মাসখানেক পর আবার ওই এলাকায় দেখা দেয় পানি সংকট। যদিও এই সংকট শুধু মিরপুরেই সীমাবদ্ধ নয়, কাজীপাড়া, শেওড়াপাড়া, পূর্ব কাফরুল, মধ্যবাড্ডা, রামপুরা, উত্তরা সহ বিভিন্ন এলাকাতেও ভুগছেন বাসিন্দারা। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, দ্রুতই সমস্যার সমাধানে কাজ করছে ওয়াসা। নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এখান থেকে প্রতিদিন আমরা 50 লিটার পানি পাবো মেঘনা নদী থেকে। এই পানির একটা অংশ ওই এলাকায় আসবে, তখন এই ক্রাইসিসটা আর থাকবে না। ওয়াসা আগামীতে আমাদের প্ল্যানিং করছি যে সকল কার্যক্রম জনগণকে সম্পৃক্ত করে করবো। আমরা কী করছি জনগণ স্পষ্ট জানবে, তারপর জনগণের সমর্থনটা আমাদের দরকার, যাতে আমাদের কাজগুলো করা সহজ হয়। মৌলিক সেবা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি বাসিন্দাদের। তাদের প্রত্যাশা আশ্বাস নয়, চাবি রহস্যের সমাধান করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বেঙ্গল ডেন্টা কনফারেন্সে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। And the banking system has collapsed. So the challenges are manifold. But the government is trying seriously to bring it into order. The policy of injecting capital in the rural areas through family card, farmers card, allows us to the imams and the purohits and to the fathers of the churches. Canal digging program and other programs have already is creating some sort of impact in the economy. The recent budget has been placed before the nation, and the government has reduced the taxes on many issues, especially to promote industrial development. The concessions have been made to several tariffs and taxes. Agriculture sector has been given a lot of priorities. The creative economy, which is being in fact thought about by the planners, that to bring about all the indigenous people who are involved in creation of a lot of values, they will be also included in the economy.
সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বেঙ্গল ডেটা কনফারেন্স থেকে। জুলাই অভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র গোলাবারুদ উদ্ধার হয়নি 2 বছরেও। কারাগার ভেঙে পালিয়ে যাওয়া জঙ্গিসহ 150-র বেশি কয়েদি এখনও অধরা। এসব অস্ত্রসহ গুলি উদ্ধার না হওয়ায় জেলায় বাড়ছে অপরাধ। পুলিশ বলছে পলাতক কয়েদিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। মোহাম্মদ ইমরান হোসেনের ছবি, আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। 24 জুলাই আন্দোলনে যখন উত্তাল রাজধানী ঢাকা, তার ঢেউ লাগে আশপাশের জেলা শহরগুলোতেও। 19 জুলাই বিকেলে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর কারাগারে অগ্নিসংযোগ করে লুটপাট করা হয় ব্যারাকে থাকা 85টি অস্ত্রসহ প্রায় 8000 রাউন্ড গোলা বারুদ। এ সময় কারাগারের ফটক ভেঙে পালিয়ে যায় জঙ্গিসহ 826 কয়েদি। একই বছর কারাগারটি সংস্কার হলেও 2 বছর পরও উদ্ধার হয়নি লুট হওয়া 27টি অস্ত্র ও 6000 রাউন্ডের বেশি গোলা বারুদ। আত্মসমর্পণ এবং অভিযানের 600-রও বেশি কয়েদিকে কারাগারে ফেরানো গেলেও এখনও অধরা 166 কয়েদি। এর মধ্যে জেলা জুড়ে অপরাধ বাড়ায় জনমনে বাড়ছে নতুন শঙ্কা। প্রত্যেকটা ঘরের লোক আতঙ্কে থাকে যে কোন সময় কার বাড়িতে আক্রমণ করে। অস্ত্রগুলি এখনো উদ্ধার হয়নি। ওই অস্ত্রগুলি দিয়ে নরসিংদী জনপদ অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়। যদি তাদের ঠিকানা বাহির করা যায় এবং তাদেরকে উন্নত বিলম্বে গ্রেফতার করা যায়, তা অবশ্যই অস্ত্রগুলি উদ্ধার করা সহজ হবে। কারা কর্তৃপক্ষ বলছে আগুনে কয়েদিদের তথ্যসহ সকল নথিপত্র পড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজ। ওই সময় যত নথি রেকর্ডপত্র কম্পিউটার ছিল সবই তো ধ্বংস হয়ে গেছে। যার কারণে আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। পুলিশ বলছে পলাতক কয়েদিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যে অস্ত্রগুলো আছে এবং গোলাবারুদ যেগুলো মিসিং আছে সেগুলো উদ্ধারের অভিযান তৎপরতা এখন অব্যাহত আছে। গত 2 বছরে 200-রও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এ জেলায়। ঝুঁকি এড়াতে দ্রুত পলাতক কয়েদিদের গ্রেপ্তার ও লুটের অস্ত্র উদ্ধারের দাবি জেলাবাসীর। সময় সংবাদ, নরসিংদী। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। সবজির বাজারও ঊর্ধ্বমুখী। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 240 টাকা কেজি দরে। সাপ্তাহিক ছুটির দিনে বাজার পরিস্থিতির সবশেষ জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী শিমুল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। শিমুল, একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি, অন্যদিকে প্রায় চড়া সবজির বাজার। সব মিলিয়ে প্রায় ক্রেতাশূন্য কারওয়ান বাজার। আর হতাশায় ভুগছেন কারওয়ান বাজারের সবজি বিক্রেতারা। এই একই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যেও। ক্রেতারাও হতাশাগ্রস্ত হচ্ছে, কারণ সবজির বাজার অনেক বেশি চড়া। গত সপ্তাহে যে সবজি পাওয়া গিয়েছে 60 থেকে 80 টাকা কেজি দরে, আজকে সেই সবজি প্রায় 100 টাকা কেজি দরে। যদি একটু পটলের কথা বলি, গত সপ্তাহে পটলের দাম ছিল 60 থেকে 80 টাকা, এই সপ্তাহেও একই রয়েছে। তবে কাঁচা মরিচের কথা যদি বলি, কাঁচা মরিচ গত সপ্তাহে 180 থেকে 200 টাকা কেজি দরে ছিল, কিন্তু এই সপ্তাহে 200 থেকে 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে এই সপ্তাহে 120 টাকায়, গত সপ্তাহে 100 টাকায় ছিল। তো সব মিলিয়ে সবজি বাজারের অবস্থা একটু বেশি গরম। অন্যদিকে মুরগির কথা যদি বলি, পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, 190 থেকে 200 টাকা কেজি দরে। গত সপ্তাহে আমরা 180 থেকে 190 এর মধ্যেই পেয়েছিলাম এবং সোনালী মুরগির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে একই রকম রয়েছে, 320 থেকে 350 টাকা কেজি দরের মধ্যে রয়েছে। মাছের বাজারেও কিছুটা উত্তাপ ছাড়িয়েছে। মাছের বাজার রুই মাছ বিক্রি হচ্ছে এই সপ্তাহে 320 থেকে 360 টাকা কেজি দরে। কাতলা মাছ বিক্রি হচ্ছে 340 থেকে 380 টাকা কেজি দরে এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে প্রায় 180 থেকে 200 টাকা কেজি দরে। তাছাড়া মুদি বাজারের কথা যদি বলি, মুদি বাজারের সবকিছুই মোটামুটি স্থিতিশীল রয়েছে। বৃষ্টি এবং সবজির বাজারের দাম বৃদ্ধি ভোগান্তি বাড়িয়েছে ক্রেতাদের। তো এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে। প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল ভারত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা সংস্কারের দাবিতে জন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চলমান আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না বলে সতর্ক করেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। প্রশ্ন ফাঁসের ঘটনায় কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে 26 দিনের অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক।
ভারতে নিট ইউজি বা মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে টানা ৩৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি কেরালার তিরুবনন্তপুরম এবং হরিয়ানার করনাল সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও বিরোধী দলের নেতাকর্মীরা। কেরালায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভের জেরে যন্তর মন্তরের ১.৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। সহিংসতার আশঙ্কায় দোকানপাট ও রেস্তোরাঁও বন্ধ রাখা হয়। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন, কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চলমান আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি আরও কঠোর হতে পারে বলেও জানান তিনি। আন্দোলনের চাপের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল এনে উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীর পরিবর্তে নরেশ কুমার গঙ্গোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় আরো কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন। অন্যদিকে বিজেপির প্রবীণ নেতা মুরলী মনোহর যোশীও শিক্ষার্থীদের উদ্বেগকে যৌক্তিক বলে মনে করেছেন। বিক্ষোভ কর্মসূচির মধ্যে ২৬ দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লিতে বিজেপির সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে অনশন শেষ করেন তিনি। এ সময় আন্দোলন শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়ে অংচুক অভিযোগ করেন, একটি মহল আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। এদিকে চলমান বিক্ষোভের মধ্যে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক প্রায় ৪৮০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করে ব্লক করেছে দিল্লি পুলিশ। নাসরিন রুমি, সময় সংবাদ। ৪ নভেম্বর থেকে শুরু হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের শিরোপা খরা কাটাতে চায় বাংলাদেশ। ফুটবলারদের প্রস্তুতিতে কোনো ছাড় দেবে না বাফুফে, জানিয়েছেন সভাপতি তাবিথ আওয়াল। ঢাকায় সফল আয়োজনের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে সবশেষ ইউরোপের মাটিতে সান মারিনোকে হারানোর আত্মবিশ্বাস। শনিবার ঢাকায় হবে লোগো উন্মোচন। ২০১৮ সালের পর আবারও ঢাকায় বসছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ। ৪ নভেম্বর মাঠে গড়ানো সাফের শিরোপার লড়াই হবে ১৭ নভেম্বর। সবশেষ ২০২৩ সালে বেঙ্গালুরুতে হওয়া সাফে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল লাল সবুজ। তবে কুয়েতের কাছে হেরে স্বপ্ন ভাঙে জামালদের। ২০০৩ সালে মালদ্বীপকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের পর আর সাফে সাফল্য পায়নি বাংলাদেশ। ২৩ বছর পর দেশের মাটিতে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ নিয়ে স্বপ্নবাজ বাফুফে। ফিফার নিষেধাজ্ঞায় পড়া এবার ৭ দলের আসর থেকে কাটা পড়েছে নেপাল। ৬ দল নিয়ে ঢাকায় হবে ম্যাচগুলো। হামজা সমেত জায়ানরা যোগ দেয়, শক্তি বেড়েছে লাল সবুজের। সবশেষ ইউরোপের মাটিতে সান মারিনোকে ২-০ গোলে হারানোকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন বাফুফের সভাপতি। শিরোপা নিয়ে তাই আত্মবিশ্বাসী ফেডারেশন প্রধান। প্রথমবারের মতো ইউরোপের সাথে খেলেছি ইউরোপের মাটিতে। আমরা ইউরোপের ২ গোল করে এসেছি। সো এই মাইলস্টোনগুলো আমাদের কিন্তু আমাদেরকে স্ট্রেংথ দেয় যে আমরা ভবিষ্যতে আরও ভালো আমরা করতে পারবো। বা তারপরে কি হবে? তারপরে রিবিল্ড করতে হবে। আবার বিশ্বকাপ সাইকেল শুরু হবে, আবার অলিম্পিক সাইকেল শুরু হবে, আবার এশিয়া কাপ সাইকেল শুরু হবে। আমরা এই আগামী ২ বছরে সাফ জিতে র্যাঙ্কিংটা বাড়িয়ে রিবিল্ডের দিকে আমাদের চলে যেতে হবে। আসরের সফল আয়োজনে কোনো কমতি রাখতে চায় না বাফুফে। নতুন কোচ থমাস ডুলির অধীনে শিরোপা জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়ের উন্নতিতে চোখ ফেডারেশন প্রধানের। আমি আশাবাদী যে সাফ আমরা এবার চ্যাম্পিয়ন হব, বিকজ অফ যেভাবে আমাদের এশিয়া কাপে আমাদের যে পারফরমেন্সটা আমরা দেখেছি। আর আমাদের সামনে কিন্তু বেসিক্যালি সিন্স আমাদের বিশ্বকাপ এবং এশিয়া কাপ কোয়ালিফিকেশন বন্ধ হয়ে গেছে, এই গ্যাপ পিরিয়ডে আমাদের কিন্তু খালি দুটা এখন উদ্দেশ্য থাকবে। একটা হলো সাফ জিতা, আর আরেকটা হলো র্যাঙ্কিংয়ে ইমপ্রুভমেন্ট আনা। সাফ জিতলে র্যাঙ্কিংটাও ইমপ্রুভ হয়ে যাবে, আর পাশাপাশি অন্য ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমরা র্যাঙ্কিং ইমপ্রুভ করব। ২৫ জুলাই ঢাকায় হবে সাফের জমকালো ড্র অনুষ্ঠান। এরপর আগামী ১ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, বিশ্বকাপের ফাইনালে ভালো খেলেই যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেকজান্দার পাতো। এবারের আসরে ব্রাজিলের পারফরমেন্সে হতাশ হলেও 2030 বিশ্বকাপে ফাইনাল খেলবে সেলেসাও প্রত্যাশা তার। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আলেকজান্দার পাতোর ক্যারিয়ার দীর্ঘস্থায়ী হয়নি ইনজুরির জন্য। ফুটবল বিশ্লেষক হিসেবে আপাতত তার ব্যস্ততা। কাছ থেকে দেখেছেন সেলেসাওদের ব্যর্থতা, তবে আশা রাখেন সামনের বিশ্বকাপে ফাইনাল খেলবে তার দল ব্রাজিল। আশা করব ব্রাজিল 2030 বিশ্বকাপে ভালো করবে, ফাইনালে উঠবে। ব্রাজিল না পারলেও বিশ্বকাপের ফাইনালে খেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। তবে স্পেনের বিপক্ষে তাদের পারফরমেন্স হতাশায় ডুবিয়েছে আলবিসেলেস্তেদের। এ নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব যখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, পাতো জানালেন নিজের অভিমত। আমার মতে স্পেন আর্জেন্টিনার চেয়ে অনেক বেশি ভালো খেলেছে। 90 মিনিট পর্যন্ত স্পেন নিজেদের দখলে বেশি রেখেছে। এনজো ফার্নান্দেজের লাল কার্ড খেলাটা কঠিন করে ফেলে আর্জেন্টিনার জন্য। স্পেন এই বিশ্বকাপ শিরোপার যোগ্য দাবিদার। মেসি, রোনালদো পরবর্তী যুগে নতুন তারকা খুঁজছে ফুটবল বিশ্ব। ফুটবল বিশ্বকাপ জিতে সে আলোচনায় নিজের জায়গা পাকাপোক্ত করেছেন লামিন ইয়ামাল। আলেকজান্দার পাতো প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনা উইঙ্গারকে, যদিও ইয়ামালের যে আরো অনেক কিছু প্রমাণের বাকি সে কথাও মনে করিয়ে দিলেন। লামিনে ইয়ামালে ভালো খেলেছে, ওই সম্ভবত ভবিষ্যৎ তারকা। তবে প্রত্যাশা আরো বেশি ছিল, সামনে ওর কাছ থেকে আরো অনেক কিছু দেখার অপেক্ষায়। তবে ও বিশ্বকাপ জিতে ফেলেছে, আপাতত সেই সেরা। নিজেকে প্রমাণের জন্য লম্বা সময় হাতে পাচ্ছেন ইয়ামাল। আপাতত উদযাপনের সময় বয়স 20 হওয়ার আগেই যে জিতে ফেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ বাদে সব শিরোপা। টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই ভেবেছিলেন এবারের বিশ্বকাপ হাতে উঠবে মেসি, রোনালদো কিংবা নেইমারের হাতে, কিন্তু শেষ পর্যন্ত তারা তিনজনই ব্যর্থ। কোনো একক ফুটবলারের উপর নির্ভরশীল না হয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলে দ্বিতীয় বিশ্বকাপ জিতে নিয়েছে স্পেন। লামিন ইয়ামালকে নিয়ে অনেকের মধ্যেই যে উচ্চাসা ছিল তার পুরো না হলেও এই ফুটবলার যে ভবিষ্যতের বড় তারকা হতে চলেছেন তা বলাই যায়। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজকালের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। আলোচনায় শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের অভিযোগ। অতীত কর্মকাণ্ডের জন্য আইনি ব্যবস্থার সুযোগ রয়েছে, দাবি আইনজীবীর। উত্তাল জুলাইয়ের 24 তারিখ ছিল ঘোর অমানিসার। আন্দোলন দমনে জাতিসংঘের লোগো সংবলিত যান ব্যবহারে তুমুল সমালোচনা। সরকার নয়, স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট বন্ধের দাবি। এবং মিরপুরে পানির সংকটের নেপথ্যে ওয়াসার পাম্পে চাবির কারসাজির অভিযোগ। সুযোগ কাজে লাগিয়ে গাড়িতে সরবরাহ করে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। দুর্ভোগে বাসিন্দারা। এই ছিল সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ সাবরিনা। এই সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।